সোনম আর মোহন একসঙ্গে কৃতির শেষকৃত্য সম্পন্ন করে। মায়ের চিতার আগুন তখনও ধোঁয়া তুলছিল, কিন্তু মোহনের হৃদয়ের অস্থিরতা তার থেকেও গভীর ছিল। সে বুঝতে পেরেছিল যে এই প্রক্রিয়া এখানেই থেমে থাকবে না। দিন সকালে সূর্য যখন বাড়ির উঠোনে পৌঁছয়, তখন সোনম চুপচাপ ছিল। মোহন তার কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে, সোনম, এসব কি হচ্ছে? তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ না তো? সোনমের চোখের দিকে তাকানো হয়। চোখের পাতা ভারী ছিল আর গলার স্বর কাঁপছিল। কিভাবে? কিন্তু কেন? জানি না, আমরা সবাই ভাবলাম একা থাকার কারণে মমতা আন্টি আত্মহত্যা করেছে। যখন দুজনই কথা বলছিল, তখন মোহনের বোন শারদা ওখানে আসে আর বলে, দাদা, বৌদি, মা নিচে তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, আসছি। যেই মাত্র মোহন আর সোনম নিচে আসে, রেখা বলে ওঠে, এসে গেছো? এসো এসো, অভিশাপের পুরোহিত। মোহন পুত্র, আমরা তোকে আগেই বলেছিলাম ওর সাথে বিয়ে করিস না। মা, এরকম করে বলো না। যা কিছু হয়েছে এতে সোনামের তো কোনো দোষ নেই, তাই না? আর পাপা এখনো পর্যন্ত আসেনি কেন? জানি না দাদা, এতক্ষণে তো আসা উচিত ছিল। ফোনটাও তো তুলছে না। মোহনের বাবা অন্য রাজ্যে কাজ করতেন। বাড়িতে কি হয়েছে জানতে পেরে তৎক্ষণাৎ উনি গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তবে বাড়ি পৌঁছানোর পথ ছিল পাহাড়ের ভেতর দিয়ে। উনি সামনের আয়নায় পেছনে কাউকে দেখতে পান। কে? উনি না থামিয়েই গাড়ি চালাচ্ছিলেন। তখন উনি একটা ভয়ঙ্কর হাসির শব্দ শুনতে পান, সেই রাক্ষসেরই। চলো চলো, আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। মোহনের বাবা পেছনে তাকিয়ে দেখেন, আর দেখার পর ওনার আত্মা কেঁপে ওঠে। কে তুমি? ব্রহ্ম রাক্ষস, ব্রহ্ম রাক্ষস আমি। মোহনের বাবার গাড়ি একটা বড় গাছে ধাক্কা খায়। শারদার ফোন বেজে ওঠে। হ্যালো? কিশোর নামের একজন ব্যক্তির কার আমি এখানে পাইছি। কি? কিশোর তো আমার বাবার নাম। তাড়াতাড়ি এখানে আসুন, আপনার দরকার রয়েছে। ভয় পাবেন না। এখনো পর্যন্ত ওনার লাশ তো আমরা পাইনি। হয়তো উনি বেঁচে আছেন, বুঝলেন? এইটুকু বলে পুলিশ ফোন কেটে দেন। শারদা বাড়ির সবাইকে এই সমস্ত কথা বলে। কি ফালতু কথা বলছিস? সব এই সোনমের দোষ। জানি না কি ধরনের অভিশাপ নিয়ে বাড়িতে এসেছে। মা, এরকম করে বলো না। চলো তাড়াতাড়ি যাই আমরা। সোনম কিচ্ছু বলল না, কিন্তু তার শাশুড়ি যা বলছিল সবই তার হৃদয়ে কাঁটার মতো বিঁধছিল। মোহন সবাইকে নিয়ে সেই জায়গায় পৌঁছায় যেখানে তার বাবার গাড়ি ভাঙচুর হয়। সেখানে পৌঁছানো মাত্রই সামনে দুজন পুলিশ দাঁড়িয়েছিল। মোহনকে দেখে ওরা বলে, এটাই কি তোমার বাবার কার বটে? আগে এটা তো আমারই পাপার কার। আপনার বাবাকে এখনো অবধি খুঁজে পাইনি। ওনার খোঁজ তল্লাশি চলছে। যদি আমরা কিছু খুঁজে পাই আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। আচ্ছা, ধন্যবাদ। পুলিশ তাদের তদন্ত শুরু করে, আর ওখানেই মোহন আর সোনামও তাদের বাবার সন্ধান শুরু করে। আমাদেরও ওনাকে খোঁজা উচিত। ঠিকই বলেছ। আর চিত্রা, আমি বাবাকে তো চিনি। এখনো পর্যন্ত সুরক্ষিতই থাকবে। আর আমার মায়ের কথায় তুমি কিছু মনে করো না। দুজনেই জঙ্গলে মোহনের বাবাকে খুঁজছিল। এমন সময় তারা একটা দৃশ্য দেখতে পায়। সব লাল হয়ে যায়, তাদের চোখের পুতুল উপরে উঠে যায় এবং তারা আবার একই ভয়ঙ্কর হাসি শুনতে পায়। মোহন, মোহন! এটা আবার কিরকম জায়গা? আমি এই দৃশ্য গ্রামেও দেখেছিলাম। সূর্য ডুবে গেছিল এবং লাল চাঁদ তার জায়গায় নিয়েছিল। হাতটা সামনে তোল। সোনম নিজের হাত এগিয়ে দেয়, আর রাক্ষস তাকে দাঁত দিয়ে তৈরি একটি মঙ্গলসূত্র দেয়। তখন সে মোহনকে বলে, এখন মারবো না, প্রথমে ভেতর থেকে মারবো, তারপর বাইরে থেকে। এ আমার বউ। অদ্বৈত নিজের হাত দিয়ে ইশারা করে, আর তাদের গাছে ঝুলন্ত একটা মৃতদেহ দেখায়। সব কিছু আগের মতোই হয়ে যায়।
কিন্তু মোহনের বাবার দেহটি একই গাছে ঝুলছিল এবং সেই মৃতদেহের একটিও দাঁত ছিল না। মোহনের যখন জ্ঞান ফেরে, তখন সে নিজের বাবাকে দেখে আর দেখা মাত্রই জোরে চিৎকার শুরু করে। বাবা, বাবা, না না বাবা, বাবা! লাশ দেখে তাদের চোখ ছলছল করে ওঠে। তাড়াতাড়ি মোহনের বাবার দেহ নামিয়ে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে মোহন আর তার পরিবার। বাবা, কেউ তোমার সাথে এরকম কি করে করতে পারে? সব এই মেয়েটার কারণে হয়েছে। এই মোহন, যা, ওকে ওর মায়ের বাড়িতে ছেড়ে দিয়ে আয়, এক্ষুনি যা। আমি কিচ্ছু করিনি মা, সত্যি। মা, তোমরা বাড়ি যাও, আমি সোনামকে নিয়ে এখান থেকে অন্য কোথাও চলে যাচ্ছি। আবার ওর কথায় চলে এলি তুই? মোহন, এই মেয়েটা তোকে সর্বনাশ করবে। দাদা, কমপক্ষে এখন তো সিদ্ধান্ত নাও। বাবা চলে গেছে, এখন কি আমরা সবাইও? আমি বুঝে শুনে সিদ্ধান্ত নিচ্ছি মা। এর মধ্যে যদি কোনো রহস্য থাকে, কোনো অভিশাপ থাকে, তার উত্তর আমাকে সোনামের সাথেই খুঁজতে হবে, বুঝতে পেরেছো? তোমরা বাড়ি যাও। মোহন এবং সোনম গ্রামের বনে একটি পুরনো গাছের নিচে যায়, যেখানে একজন তান্ত্রিক বসে আছেন। বাতাসে এক অদ্ভুত শীতলতা ছিল, আর তান্ত্রিকের চারদিকে রাগ, হাড় আর চন্দনের গন্ধ ছিল। ওম নমো ভগবতে কাল ভৈরবায়, ওম নমো ভগবতে কাল ভৈরবায়। তান্ত্রিক মন্ত্রের জাপ করছিলেন। উনি চোখ খুললেন। তার চোখে লাল আভা ফুটে ওঠে, যেন তিনি সবকিছু দেখছেন। এসে গেছো তোমরা দুজন? কি মনে করেছিলে তোমরা দুজন অভিশাপ থেকে পালিয়ে যাবে? আমরা কিচ্ছু বুঝতে পারছি না। শুধু এটুকু বলুন যে সব কেন হচ্ছে, কি জন্যে হচ্ছে? তুমি চাও যে ও তোমাদের সুখ, তোমাদের জীবন, ও তোমাদের থেকে সব কেড়ে নেবে, যেটা কখনো ও পায়নি। তান্ত্রিকের কথার মধ্যে একটা অদ্ভুত সত্য ছিল, আর তার চেয়েও অদ্ভুত স্বস্তি ছিল তার চেহারায়। যেই রাত জঙ্গলের গভীর চলে আসে আর অদ্বৈতের আত্মা ক্রমশ আরো কাছে আসছিল। আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। আমাদেরকে বলুন, কি করব আমরা? কি করে বাঁচাবো নিজেদের বেঁচে থাকা পরিবারকে? তান্ত্রিক কিছুক্ষণ চুপ করে থাকেন, যেন উনি কিছু একটা দেখছেন, অনুভব করছেন। তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। যে আত্মার পেছনে তুমি রয়েছো, তার প্রতিশোধ এখনো সম্পূর্ণ হয়নি। ওর পাপ সব জায়গাতে ছড়িয়ে পড়েছে। ওকে আমি আটকাতে পারবো না। কিন্তু আমরা তার প্রতি কি অন্যায় করেছি? কেন তিনি আমাদের এরকম করছেন? ওর যন্ত্রণার আসল কারণ যেদিন তুমি জানতে পেরে যাবে, হয়তো সেদিন তুমি ওকে মুক্তি করে দিতে পারবে। জঙ্গলের বাতাস আরো ভারী হয়ে ওঠে। তান্ত্রিক চোখ বন্ধ করেন। তান্ত্রিকের কথাগুলো তখনও বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল। এমন সময় একটা ঠান্ডা বাতাস বয়ে যায়, আর নীরবতা ভঙ্গ করে তাদের সামনে এসে অদ্বৈত চলে আসে। চোখে লাল আগুন, মুখে ভয়ের একটা হাসি। এখনো সব শেষ হয়ে যায়নি। আমি তোমার মাকেও মেরে ফেলবো, আর তোমার বোনকেও। মোহন আর সোনমের পায়ের তলায় মাটি পিছলে যায়, কিন্তু তার কিছু বলার আগেই অদ্বৈত একটি কালো ধোঁয়ায় পরিণত হয় আর তাদের চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। জঙ্গলের নিস্তব্ধতা আরো গভীর হয় এবং কেবল একটি জিনিসই বাতাসে প্রতিধ্বনিত হয়। মৃত্যু এখনো বাকি আছে।